স্কুলে কি এবার সত্যি সত্যি ইংরেজি বন্ধ হতে চলেছে? ইংলিশ মিডিয়ামেও কি আর পড়ানো হবে না ইংরেজি? বামফ্রন্টের আমলে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলো থেকে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল আমরা জানি। এবার কি তাহলে গোটা ভারত থেকেই তুলে দেওয়া হবে ইংরেজি, আর সেই জায়গায় বাধ্যতামূলক করা হবে হিন্দি? আমার আপনার বাচ্চারা তাহলে কি আর ইংরেজি পড়বে না, নাকি এই পুরো বিষয়টা নিয়েই একটা বড় ভুল বোঝাবুঝি হচ্ছে? কেন বলছি কথা? কারণ সম্প্রতি সিবিএসইর নতুন নিয়মে এমন একটা বড় পরিবর্তন এসেছে যেটা নাকি ভারতীয় শিক্ষা ব্যবস্থার পুরো দিকই বদলে দিতে পারে। কেউ বলছে এবার থেকে নাকি ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইংলিশ ডমিনেন্স শেষ হবে, শুরু হবে হিন্দি ডমিনেন্স। আবার কেউ বলছে এটা ভারত সরকারের একটা বড় স্ট্র্যাটেজিক শিফট। তাই প্রশ্ন হচ্ছে আসল সত্যিটা কি? নতুন যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হচ্ছে তাতে এমন কি বদল হচ্ছে যে সবাই বলছে ইংরেজি নাকি এবার থেকে অপশনাল হয়ে যাবে? সত্যি কি তাই? আর যদি তাই হয় তাহলে ভারত জুড়ে এর প্রতিক্রিয়া তো ভয়ঙ্কর হবে। অতএব বিষয়টা ভীষণই বিতর্কের, আর তাই এই সব বিতর্কের অবসান ঘটাতে আজকের এই ভিডিওটাতে আমরা পুরো বিষয়টাকে একদম সহজ কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করে দেখব যে ভারতের স্কুলে স্কুলে ইংলিশ এডুকেশন কি সত্যি সত্যি শেষ হতে চলেছে, আসতে চলেছে হিন্দি, নাকি নতুন এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ভারতের এডুকেশন সিস্টেমের জন্য সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে উঠতে চলেছে। প্রশ্নটা জটিল, তবে ভরসা রাখুন উত্তরটা আমরা যুক্তিপূর্ণভাবেই আলোচনা করব। তো চলুন পুরো বিষয়টা একদম সহজ এবং বিস্তারিতভাবে বুঝে নিই। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ফর ইউর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটা বিষয় বলে রাখি, আপনারা জানেন যে সামনেই সর্বভারতীয় নিট এক্সাম। আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও হয়তো নিট এক্সাম দেবে। যদি তারা নিট পরীক্ষায় ভালো স্কোর করে সরকারি মেডিকেল কলেজে চান্স পায় তাহলে তো খুব ভালো কথা। নইলে বিকল্প হিসাবে যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশে এমবিবিএস করতে পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা এ ব্যাপারে আপনাকে সব রকমভাবে সাহায্য করতে পারে। বিদেশের কোন কোন মেডিকেল ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারবেন, তাদের কি কি শর্ত রয়েছে, আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, বা বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলো দূর করতে আমরা আপনাকে কিভাবে সাহায্য করব, এর সবটাই আমরা বলে দেব। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা আমরাই করব। সেক্ষেত্রে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন, অথবা আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। আর এরপরেও যদি বিদেশ থেকে এমবিবিএস করার বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই ভিডিওর শেষে গিয়ে আমি বিষয়টা একটু বিস্তারিতভাবে বলবো। ওই অংশটাতে বাকিটা আপনি জেনে যাবেন। তো চলুন ভিডিওটাকে শুরু থেকে শুরু করি। দেখুন, সম্প্রতি সিবিএসই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023কে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করবে। এটাকে অনেকেই প্যারাডাইম শিফট বলছে, কারণ এটা শুধু একটা ছোটোখাটো পরিবর্তন নয়, বরং এটা এমন একটা পরিবর্তন যা পুরো শিক্ষা ব্যবস্থার চিন্তাধারাটাকেই বদলে দেবে। একটা সহজ উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। আগে কি হতো, একজন ছাত্র যদি ইতিহাস পড়তো তখন তাকে অনেক ডেট, নাম, ঘটনা মুখস্থ রাখতে হতো। পরীক্ষায় সেগুলো লিখলেই সে নম্বর পেত, কিন্তু সেই বিষয়টা আসলে কতটা বুঝলো, বাস্তবে সেই বিষয়টাকে কিভাবে কাজে লাগানো যেত, এই বিষয়গুলো কিন্তু ততটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু এখন সেই জায়গাটাতেই বড় পরিবর্তন আসছে। একই ইতিহাসের টপিক পড়ানো হবে, কিন্তু এখন ছাত্রকে শুধু মুখস্থ নয়, বুঝতে হবে কেন ঘটনাটা ঘটেছিল, তার প্রভাব কি হয়েছিল, আর আজকের সময়ের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে। এমনকি প্রজেক্ট, প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশনের মাধ্যমেও শেখানো হবে। একইভাবে সায়েন্স এবং ম্যাথসেও শুধু ফর্মুলা মুখস্থ নয়, সেগুলো বাস্তবে কোথায় ব্যবহার করা হয়, কিভাবে সমস্যার সমাধান করা হয়, এটার ওপরে কিন্তু জোর দেওয়া হবে। অর্থাৎ আগে যেখানে ফোকাস ছিল কি পড়ছো, এখন সেখানে ফোকাস হবে কি শিখছো এবং সেই শেখাটাকে কিভাবে ব্যবহার করছো তার ওপরে। তাই একে বলা হচ্ছে কন্টেন্ট হেভি সিস্টেম থেকে বেরিয়ে কম্পিটেন্সি বেসড, ফ্লেক্সিবল এবং মাল্টিডিসিপ্লিনারি লার্নিংয়ের দিকে একটা বড় শিফট।
আশা করি এই অবধি আপনারা বুঝলেন। এখন প্রশ্ন হলো এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার যে কথাটা বলা হচ্ছে সেটা আসলে কি? দেখুন, এটি পুরোপুরি নতুন কিছু নয়, আগে থেকেই সিবিএসইর মধ্যে এই ধরনের কিছু ব্যবস্থা ছিল, কিন্তু এতদিন সেগুলোকে ঠিকঠাকভাবে কার্যকর করা হয়নি। এখন এটাকে বাধ্যতামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। বিষয়টা কি? এটাকে সহজভাবে বোঝানোর জন্য এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, R1, R2 এবং R3। এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন যে এগুলো আবার কি? চলুন একে একে এই R1, R2 এবং R3 ব্যাখ্যা করে বুঝি। প্রথমেই আসি R1 এ। R1 কি? R1 মানে আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যে ভাষায় সবচেয়ে বেশি দক্ষ থাকবেন। সাধারণত R1 হিসাবে সবাই তাদের মাতৃভাষাকেই চুজ করবে, মানে যে ভাষায় আপনি ছোটবেলা থেকে কথা বলে আসছেন, যেটা আপনার মাতৃভাষা। যেমন ধরুন, আপনি যদি পশ্চিমবঙ্গের ছাত্র হন এবং বাংলাভাষী হন, তাহলে বাংলা হবে আপনার R1। এই ভাষায় আপনাকে সবচেয়ে ভালো পারফর্ম করতে হবে। এরপরে আসে R2, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা অবশ্যই R1 থেকে আলাদা হবে। ধরুন আপনি R1 হিসাবে বাংলা নিয়েছেন, তাহলে R2 হিসাবে হিন্দি বা অন্য কোনো ভাষা নিতে পারেন। এই ভাষায় আপনার মাঝারি দক্ষতা থাকলেই হবে, মানে আপনি বুঝতে পারবেন, লিখতে পারবেন, কিন্তু R1 এর মতো গভীর দক্ষতা না থাকলেও চলবে। এবার আসি তৃতীয় ভাষা R3 তে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। R3 বা তৃতীয় ভাষা ক্লাস 6 থেকে বাধ্যতামূলকভাবে করা হবে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে উঠলেই আপনাকে একটা নতুন ভাষা বেছে নিতে হবে, যা R1 এবং R2 এই দুটো থেকেই কিন্তু আলাদা হতে হবে। যেমন ধরুন আপনি R1 হিসাবে বাংলা এবং R2 হিসাবে হিন্দি নিয়েছেন, তাহলে R3 হিসাবে তামিল, সংস্কৃত, মারাঠি বা অন্য কোনো ভাষা আপনি নিতে পারেন। এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু রয়েছে, আপনি যে 3টি ভাষা নেবেন তার মধ্যে অন্তত দুটো কিন্তু অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। উদাহরণ হিসাবে ধরুন আপনি R1 হিসাবে বাংলা নিলেন আর R2 হিসাবে ইংরেজি নিলেন, তাহলে R3 হিসাবে আপনাকে অবশ্যই একটা ভারতীয় ভাষা নিতে হবে, যেমন হিন্দি অথবা তামিল। এমনকি চাইলে আপনি 3টেই ভারতীয় ভাষা হিসেবেও নিতে পারেন, কিন্তু অন্তত 2টি ভারতীয় ভাষা আপনাকে নিতেই হবে। এখন প্রশ্ন হলো, এটা কবে থেকে কার্যকর হচ্ছে? এই নতুন নিয়ম 2026-27 শিক্ষাবর্ষ থেকে চালু করা হবে, অর্থাৎ যারা ক্লাস 6-এ উঠবে তাদের জন্য 3টি ভাষা পড়াটা কিন্তু এখন থেকে বাধ্যতামূলক হয়ে যাবে। সহজভাবে বললে, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা শুরু থেকেই 3টি ভাষার সঙ্গে পরিচিত হবে এবং ধীরে ধীরে নিজেদের বহুভাষিক দক্ষতায় গড়ে তুলবে। আশা করি এই অবধি আপনারা বিষয়টা বুঝলেন। এখন প্রশ্ন হলো, এর প্রভাব কি হবে? চলুন বিষয়টাকে একটু সহজভাবে বুঝি। ধরুন 2026 সালে যে ছাত্রছাত্রীরা ক্লাস 6-এ উঠেছে, তারা এই নতুন নিয়মে পড়া শুরু করলো, তারপরে তারা ধীরে ধীরে ক্লাস 7, 8, 9 পেরিয়ে ক্লাস 10-এ পৌঁছবে, তখন তাদের 3টি ভাষাতেই পাশ করাটা কিন্তু বাধ্যতামূলক হয়ে যাবে। কিন্তু যারা এখন ক্লাস 10-এ পড়ছে তাদের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য নয়, কারণ তারা এই নতুন সিস্টেমের মধ্য দিয়ে বড় হয়নি। তাই এটা একবারে সবার ওপরে কিন্তু চাপানো হচ্ছে না, ধাপে ধাপে প্রয়োগ করা হচ্ছে। সহজভাবে বললে 2026-এর ব্যাচ যখন ক্লাস 10-এ উঠবে তখনই এই নিয়ম পুরোপুরি কার্যকর হবে, মানে 2030-31 শিক্ষাবর্ষে আমরা এর সম্পূর্ণ প্রভাব দেখতে পারবো। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হলো। এবার আসি আগের সিস্টেম আর নতুন সিস্টেমের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। আগে কি হতো, সিবিএসইতে ইংরেজি প্রায় বাধ্যতামূলক ছিল। হিন্দি বা আঞ্চলিক ভাষা থাকলেও ইংরেজির গুরুত্বই ছিল সবচেয়ে বেশি। আর তৃতীয় ভাষা অনেক ক্ষেত্রেই শুধু নাম কুয়াস্তে পড়ানো হতো, না ছিল তেমন গুরুত্ব, না ছিল তার বাস্তব প্রয়োগ। একটা উদাহরণ দিলে বুঝবেন। আগে একজন ছাত্র ইংরেজি ও হিন্দিতে ভালো নম্বর পেলেই তার কাজ হয়ে যেত। তৃতীয় ভাষা সে খুব একটা গুরুত্ব দিয়ে চলতো না, ফলে স্বাভাবিকভাবেই ইংরেজির দিকেই সবাই বেশি ঝুঁকত, আর তার ফলে অনেক ভারতীয় এবং আঞ্চলিক ভাষা ধীরে ধীরে পিছিয়ে পড়ছিল। কিন্তু নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী এই জায়গাতেই কিন্তু বড় পরিবর্তন আনা হচ্ছে। এখন অন্তত 2টি ভারতীয় ভাষা পড়াটা বাধ্যতামূলক করা হয়েছে। ইংরেজি তো অবশ্যই থাকবে, কিন্তু সেটা আর একমাত্র বাই ডিফল্ট ভাষা বা বাধ্যতামূলক ভাষা নয়। আপনি চাইলে নেবেন, না চাইলে অন্য কম্বিনেশনও কিন্তু বেছে নিতে পারেন। যেমন ধরুন একজন ছাত্র R1 হিসেবে বাংলা,
R2 হিসাবে হিন্দি এবং R3 হিসাবে সংস্কৃত নিল। এখন সে পুরোপুরি ভারতীয় ভাষার মধ্যেই পড়াশোনা করছে, এতে কোনো অসুবিধা নেই। আবার অন্য একজন R1 বাংলা, R2 ইংরেজি, R3 হিন্দি নিতে পারে, সেটাও হবে। মানে এখানে ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেক বেশি। অর্থাৎ আগে যেখানে পুরো সিস্টেমটাই ইংরেজি কেন্দ্রিক ছিল, এখন সেটা বদলে ধীরে ধীরে মাল্টিলিঙ্গুয়াল হয়ে উঠেছে। একাধিক ভাষায় দক্ষতা তৈরি করাই এখানে কিন্তু মূল লক্ষ্য, যেখানে ভারতীয় ভাষাগুলোকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আশা করি বিষয়টাকে বুঝিয়ে বলতে পারলাম। এখন প্রশ্ন হলো যে এর পেছনে যুক্তিটা কি? ইন্ডিয়ান স্কুল এডুকেশন সিস্টেমে কেন হঠাৎ করে এত বড় পরিবর্তন আনা হলো? দেখুন, প্রথমত কগনিটিভ বেনিফিট বা মানসিক বিকাশ অনেক বেশি হবে। গবেষণায় দেখা গেছে যারা একাধিক ভাষা শেখে তাদের ব্রেন বেশি সক্রিয় থাকে। একটা সহজ উদাহরণ দিই, ধরুন কোনো একজন ছাত্র শুধু একটা ভাষায় পড়াশোনা করছে আর আরেকজন একই বিষয় তিনটি আলাদা আলাদা ভাষায় বুঝছে। সেক্ষেত্রে দ্বিতীয় ছাত্রটি স্বাভাবিকভাবেই বেশি দ্রুত চিন্তা করতে পারবে, তথ্য বিশ্লেষণ করতে পারবে এবং সমস্যা সমাধানেও বেশি দক্ষ হবে, কারণ তার মস্তিষ্ক একসঙ্গে একাধিক ল্যাঙ্গুয়েজকে প্রসেস করতে শিখছে। দ্বিতীয়ত সাংস্কৃতিক সংহতি বা কালচারাল ইন্টিগ্রেশন। ধরুন আপনি পশ্চিমবঙ্গের একজন ছাত্র, আপনি বাংলা জানেন, এটা আপনার পরিচয়, কিন্তু যদি আপনি হিন্দি বা তামিল শেখেন তাহলে আপনি যে শুধু একটা ভাষা শিখছেন এরকমটা কিন্তু নয়, আপনি সেই অঞ্চলের সংস্কৃতি, চিন্তা ভাবনা, ইতিহাস সব কিছুর সঙ্গেই যুক্ত হচ্ছেন। যেমন একজন বাঙালি ছাত্র যদি তামিল শেখে তাহলে দক্ষিণ ভারতের সংস্কৃতি সম্পর্কে তার বোঝাপড়া অনেক গভীর হবে। ফলে এইভাবেই এক ভারত শ্রেষ্ঠ ভারত ধারণাটা বাস্তবে শক্তিশালী হবে। তৃতীয়ত পলিটিক্যাল ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ। এটা আবার কি? চলুন একটু বুঝিয়ে বলি। দেখুন, ভারতে ভাষা নিয়ে একটা ভারসাম্যের সমস্যা সবসময়ই ছিল। একদিকে ইংরেজি, যেটা গ্লোবাল সুযোগ সুবিধা, আন্তর্জাতিক যোগাযোগের জন্য দরকার, অন্যদিকে হিন্দি, যেটা অনেক ক্ষেত্রেই দেশের ভেতরে যোগাযোগের ভাষা হিসেবে ব্যবহৃত হয়। আর তৃতীয় দিকে আছে আঞ্চলিক ভাষা, যেগুলো মানুষের পরিচয়, সংস্কৃতি এবং আবেগের সঙ্গে জড়িত। তাই পলিটিক্যাল ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ বিষয়টা কি একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরুন আপনি যদি শুধু ইংরেজি জানেন তাহলে আপনি গ্লোবাল দুনিয়ায় এগোতে পারবেন, কিন্তু নিজের আঞ্চলিক শেকড়ের সঙ্গে আপনার সংযোগ কমে যেতে পারে। আবার যদি শুধু আঞ্চলিক ভাষা জানেন তাহলে আন্তর্জাতিক সুযোগে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই এই নতুন নীতি আসলে এই তিনটের মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে, যাতে আপনি গ্লোবালও হন আবার নিজের দেশ ও সংস্কৃতির সঙ্গে যুক্তও থাকেন, যেটাকেই বলা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝলেন। তবে এখানে একটা বড় প্রশ্ন উঠছে যে ইংরেজিকে কি তাহলে বিদেশি ভাষা হিসেবেই দেখা হচ্ছে? আসলে এই বিষয়টা কিছুটা ভুলভাবে বোঝানো হচ্ছে। ইংরেজিকে শিক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিষয়টা কিন্তু এমনটা নয়। বাস্তবে যেটা হলো সেটা হলো আগে ইংরেজিকে যে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হতো, এখন ইংরেজির সেই গুরুত্ব কিছুটা কমে যেতে পারে, কারণ নতুন এই 3 ল্যাঙ্গুয়েজ ব্যবস্থায় ইংরেজি এখন নন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ক্যাটেগরির মধ্যে কিন্তু পড়বে। অর্থাৎ ইংরেজি এখন অনেকগুলো অপশনাল ভাষার মধ্যে একটা হয়ে যাবে। আপনি চাইলে পড়তে পারেন, না চাইলে পড়বেন না। যেমন ফরাসি, জার্মানি, জাপানি এই ভাষাগুলো কিন্তু ইংরেজির মতোই অবস্থান করবে। এটা কিভাবে কাজ করবে? বিষয়টা খুব সহজ। আপনাকে মোট 3টে ভাষা নিতে হবে, যার মধ্যে অন্তত 2টি অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝি চলুন। ধরুন আপনি R1 হিসেবে বাংলা এবং R2 হিসাবে হিন্দি নিলেন, দুটোই ভারতীয় ভাষা। এখন তৃতীয় ভাষা হিসাবে আপনার সামনে অপশন খুলে গেল। আপনি ইংরেজি নিতে পারেন, আবার চাইলে ফরাসি বা জার্মানও কিন্তু নিতে পারেন। আবার ধরুন আপনি দক্ষিণ ভারতে থাকেন, তাই আপনি R1 হিসাবে তামিল এবং R2 হিসাবে হিন্দি বেছে নিলেন। এবার R3 হিসাবে আপনি ইংরেজি বা ফরাসি নিতে পারেন। অর্থাৎ দুটো ভারতীয় ভাষা নেওয়ার পর তৃতীয় ভাষার অপশন কিন্তু আপনার কাছে ফ্লেক্সিবল থাকবে। আর একটা উদাহরণ দিই। একজন ছাত্র ধরুন R1 হিসেবে বাংলা, R2 হিসাবে মারাঠি এবং R3 হিসাবে ইংরেজি নিল। এটাও কিন্তু পুরোপুরি বৈধ কম্বিনেশন। এখানে সে দুটো ভারতীয় ভাষা এবং একটা বিদেশি ভাষা পড়ছে। কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, আপনি 3টে ভাষায় বিদেশি ভাষা নিতে পারবেন না। যেমন ইংরেজি,
ফরাসি, জার্মানি এই ধরনের কম্বিনেশন কিন্তু অ্যালাউড নয়। কারণ এই নীতির মূল উদ্দেশ্যই হলো অন্তত দুটি ভারতীয় ভাষা শেখাটা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ নিয়মটা খুব পরিষ্কার, প্রথমে দুটো ভারতীয় ভাষা নিশ্চিত করুন, তারপরে তৃতীয় ভাষা হিসাবে আপনি নিজের পছন্দ মতো যে কোনো ভাষা বেছে নিতে পারেন। আশা করি বিষয়টাকে পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার আসি মূল বিতর্কে। বিতর্কটা হচ্ছে যে তাহলে কি ইংরেজির গুরুত্ব কমানো হচ্ছে? অনেকের মনে এখন এই ধারণাটা তৈরি হচ্ছে যে নতুন এই ব্যবস্থায় ইংরেজিকে ধীরে ধীরে ডাউনগ্রেড করা হচ্ছে। এই যে একটা ভয় তৈরি হচ্ছে, এর কারণটাও কিন্তু আমরা সবাই জানি। আজকের দিনে গ্লোবাল কম্পিটিটিভনেস, বিদেশে পড়াশোনা বা চাকরি, এর সব কিছুর জন্যই ইংরেজি কিন্তু একটা বড় হাতিয়ার। মনে করুন আপনি যদি ইউরোপ, আমেরিকা, এমনকি এশিয়ার অন্য দেশেও যান, সেখানেও লোকাল ভাষা জানা না থাকলেও ইংরেজি জানলে আপনি অন্তত বেসিক কমিউনিকেশনটা করতে পারবেন। কিন্তু যদি ইংরেজিটাও জানা না থাকে তাহলে সমস্যাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। চাকরি, পড়াশোনা, এমনকি দৈনন্দিন জীবনেও অসুবিধা তৈরি হবে। এই কারণেই অনেকেই প্রশ্ন তুলছেন যে যদি ইংরেজির গুরুত্ব কমে যায় তাহলে ভবিষ্যতে ভারতীয় ছাত্রছাত্রীরা কি আন্তর্জাতিক পর্যায়ে পিছিয়ে পড়বে না? এখানে অবশ্য একটু পরিষ্কার করে উত্তরটা দেওয়া দরকার, তাহলে এই ভয়টা অন্তত কাটবে। নতুন এই ব্যবস্থায় প্রত্যেকে R1 হিসাবে তাদের মাতৃভাষা নেবে, R2 হিসাবে এসে অবশ্যই ইংরেজিকে রাখবে, R3 হিসাবে হিন্দি বা অন্য কোনো ভারতীয় ভাষা রাখতে পারে। সেক্ষেত্রে ক্লাস 1 থেকেই ইংরেজি তো তারা শিখবেই। আবার ইংরেজি মাধ্যমে পড়া ছাত্রছাত্রীরা চাইলে এখনকার মতোই R1 বা প্রথম ভাষা হিসাবে ইংরেজি নিতেই পারে। সেক্ষেত্রে R2 বাংলা নিল আর R3 নিল হিন্দি, সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম থাকবে না। আশা করি ভয়টা আপনাদের ভাঙলো। তবে এটা তো বিতর্কের একটা দিক, আরও একটা বিতর্ক রয়েছে, বিশেষ করে দক্ষিণ ভারতের কিছু রাজ্য যেমন তামিলনাড়ুতে অনেকেই আশঙ্কা করছেন যে এই নীতির মাধ্যমে তামিলনাড়ুর ওপরে পরোক্ষভাবে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এটাকে তামিলনাড়ু সরকার রীতিমতো ভোটের ইস্যু করে বিধানসভা ভোটে লড়ছে। দেখুন, এর উত্তরে বলতে হয় যে এই বিতর্কটা তামিলনাড়ু সরকার শুধুমাত্র বিতর্ক করার জন্যই করছে, কারণ তামিল এবং ইংরেজি তো তারা এমনিতেই শিখতো তামিলনাড়ুতে। নতুন একটা তৃতীয় ভাষা হিসাবে তারা হিন্দি নিতে পারে, চাইলে তেলেগু, কন্নড়, মালায়ালামও নিতে পারে, অসুবিধা তো কিছু থাকছে না। তাহলে এখানে হিন্দি চাপিয়ে দেওয়ার বিষয়টা কোথা থেকে এলো? আসলে এটা বিধানসভার আগে তামিলনাড়ুর ভোটের ইস্যু, বিতর্ক করার মতো কিছু নয়। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। তবে হ্যাঁ, এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার যেমন অনেক সুবিধা রয়েছে, তেমন কিছু বাস্তব সমস্যাও রয়েছে। যেমন ধরুন, শহরের একটা বড় স্কুল যেমন দিল্লি বা মুম্বাইয়ে, এখানে বিভিন্ন ভাষার শিক্ষক পাওয়াটা তুলনামূলকভাবে সহজ, কিন্তু গ্রামীণ এলাকায় সেখানে কি একইভাবে বাংলা, হিন্দি, তামিল, সংস্কৃত বা অন্যান্য ভাষার শিক্ষক একসঙ্গে পাওয়া সম্ভব? বাস্তবে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে কিন্তু দাঁড়াতে পারে। তবে একজন শিক্ষক হিসাবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে বাংলা এবং ইংরেজি আগের মতোই প্রথম এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবেই রাখা হবে। তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে হয়তো হিন্দিকে ইন্ট্রোডিউস করা হবে। অলরেডি পশ্চিমবঙ্গের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে 3টে ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা হিন্দি কিন্তু রাখাই হয়। এবার যদি বাংলা মাধ্যমের সরকারি বিদ্যালয়গুলোতেও হিন্দি চালু করা হয়, আমার মতে সেটা তো ভালোই হবে। এ বিষয়ে আপনার মতামত কি নিশ্চয়ই আমি জানতে চাইবো। কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তবে ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, আপনারা জানেন যে সামনেই সর্বভারতীয় নিট এক্সাম। আপনার বাড়ির ছেলে বা মেয়ে হয়তো নিটের প্রস্তুতি নিচ্ছে। নিটে খুব ভালো স্কোর করলে তারা হয়তো সরকারি মেডিকেল কলেজগুলোতে MBBS-এ ভর্তিও হতে পারবে। কিন্তু যেহেতু নিটে কম্পিটিশনটা খুবই হাই আর ভারতের সরকারি মেডিকেল কলেজগুলোর সিট সংখ্যা নেহাতি কম, তাই নিট কোয়ালিফাই করেও অনেকেই কিন্তু সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগই পাবে না। তখন ডাক্তার হওয়ার জন্য তাদের হাতে দুটোই বিকল্প থাকবে, হয় 1-1.5 কোটি টাকা খরচ করে ভারতের কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে MBBS পাস করা, নতুবা তার 4 ভাগের 1 ভাগ টাকায় উজবেকিস্তান, রাশিয়া, জর্জিয়ার মতো দেশের খুব ভালো কোনো মেডিকেল কলেজ থেকে MBBS পাস করে দেশে ফিরে আসা।
তবে শুধু ফ্রেশার্সরা নয়, আপনি যদি ড্রপার্স হন, মানে এক বা একাধিকবার চেষ্টা করেছেন কিন্তু মনে হচ্ছে সরকারি কলেজ পাবেন না এবং প্রাইভেট মেডিকেল কলেজের খরচও বহন করতে পারবেন না, তাহলে আপনিও আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতাকে ফোন করতে পারেন। আমাদের অফিসে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আপনাকে একটা ডেট দেওয়া হবে। সেই ডেটে আমাদের কলকাতার অফিসে এলে আপনাকে এবং আপনার অভিভাবককে বিদেশে এমবিবিএস করতে গেলে কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয়ে আমরা জানাবো। কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারেন, তাদের কি কি শর্ত রয়েছে এবং আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, বা বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলো দূর করতে আমরা আপনাকে কীভাবে সাহায্য করব, এর সবটাই আমরা বলে দেবো। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাটাও আমরাই করব। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিসও রয়েছে, তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় কিন্তু আমরাই আপনার পাশে থাকব। এক কথায়, বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মানে মিশন এমবিবিএস কলকাতা আপনাকে প্রোভাইড করব। গত 10 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে সফলভাবে বিদেশ থেকে এমবিবিএস পাশ করিয়ে দেশে ফিরিয়ে এনেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে সরকারি হাসপাতালে ডাক্তারিও করছে। তাই আপনার ছেলে বা মেয়ে এখন যদি ক্লাস 11 বা 12-এ পড়ে এবং নিট এক্সামের প্রস্তুতি নিচ্ছে, তাহলে নিশ্চিন্তে প্রস্তুতি নিতে দিন। যদি নিটে ভালো স্কোর করে দেশের সরকারি মেডিকেল কলেজে চান্স পায় তো ভালো কথা, নইলে বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসার ব্যাপারে সাহায্য করবার জন্য আমরা তো রয়েছি। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতা অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকবেন।